স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাদ আসনি। এবার জানাবো খবরের বিস্তারিত। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিট্টু শেখকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার আরও ৩ আসামি তার ২ ছেলে এবং স্ত্রীকে খালাস দিয়েছে আদালত। তবে রায়ে সন্তুষ্ট নয় আসিয়ার পরিবার। সকাল ৯:৩০টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায় দেন। এর আগে সকাল ৮:৩০টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলার ৪ আসামি শিশুটির বোনের শ্বশুর হিট্টু শেখ, শাশুড়ি জাহেদা বেগম ও বোনের স্বামী সজীব শেখ ও ভাসুর রাতুল শেখকে আদালতে আনা হয়। এর আগে গত মঙ্গলবার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারক এ রায় ঘোষণার দিন ধার্য করে। মাগুরার নিজ নান্দুয়ালি গ্রামে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে চলতি বছর ৬ই মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। ১৩ই মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৮ বছরের শিশুটি। আমার সহযোগিতা উন্নত আরো বেশি কারণ ওর শালি ওর তো দায়িত্ব ছিল, কারণ ওই তো নিজে ছেড়ে দিছে। তাহলে ওরা আমরা খুশি হলাম কিভাবে? আমি হাইকোর্টের কাছে আবেদন করতেছি যাতে ওর শাস্তি হয়। এই আসামি হিটু শেখের রায়ের যে ঘোষণা তিনি দিয়েছেন, এই শাস্তি মেয়াদের শাস্তি প্রদান করেছেন, আমরা রাষ্ট্রপক্ষ প্রসিকিউশনের পক্ষ আমরা বিস্তারিত জানার জন্য মাগুরার আদালত প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল পারভেজ। ফয়সাল, আমরা জানি একটু আগে শিশু আসিয়ার ধর্ষণ ও হত্যা মামলার রায় দিয়েছে, তবে এর রায় সন্তুষ্ট নয় আসিয়ার পরিবার। তারা উচ্চ আদালতে আপিল করবেন এমনটাই জানতে পেরেছি আমরা। এ ব্যাপারে বিস্তারিত আর কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। তাসনিম, এখন আমি দাঁড়িয়ে আছি মাগুরা দায়রা জজ আদালত প্রাঙ্গণে। মূলত এই আদালত থেকেই এই শিশু আসিয়ার ধর্ষণ হত্যা মামলার রায় ঘোষণা রয়েছে। বিচারক শিশু এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এম এ জাহিদ হাসানের আদালত থেকে এই রায়টা দিয়েছে। আদালতের রায় ঠিক ৯:৩০টার দিকে এই রায়টা ঘোষণা হয়। আপনি জানেন যে এই রায়ে কিন্তু যে প্রধান আসামি হিটু শেখকে ফাঁসি এবং ১ লক্ষ টাকা জরিমানা ধরা হয়েছে, কিন্তু হিটু শেখের স্ত্রী এবং তার ২ সন্তান অর্থাৎ ২ ছেলেকে কিন্তু বেকসুর খালাস দিয়েছে। এই বিষয়ে কিন্তু প্রতিক্রিয়া আমি জানতে পেরেছি। এখানে যে রাষ্ট্রপক্ষের যে আইনজীবী রয়েছে কৌশলী, তিনি মনিরুল ইসলাম মুকুল, তার সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন যে মামলায় তারা আংশিকভাবে কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছে, যেহেতু প্রধান আসামি হিটু শেখ তার ফাঁসি রায় দিয়েছে আদালত, কিন্তু মামলার অপর ৩ আসামি রয়েছে অর্থাৎ হিটু শেখের স্ত্রী এবং তার ২ ছেলে, তাদেরকে বেকসুর খালাস দেয় তারা সন্তুষ্ট হতে পারেনি। তারা বলছেন যে আইনজীবী বলছেন যে এই বিষয়ে তারা আদালতের থেকে যে কাগজপত্র রয়েছে রায় বিষয়ে সেগুলো সংগ্রহ করবেন এবং খুব শীঘ্রই তারা কিন্তু উচ্চ আদালতে গিয়ে এটি আপিল করবেন। তারা বলছেন যে এই যে ৩ আসামি বেকসুর খালাস পেয়েছেন তাদের সম্পর্কে কিন্তু তথ্য প্রমাণ আদালত পেয়েছে এবং তারা দেওয়ার চেষ্টা করেছেন, এবং এই বিষয়ে আদালত যেটা মনে করেছেন এই মাগুরা দায়রা জজ আদালত, সেখান থেকেই তারা আসলে এই রায়ের ব্যাপারে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছে। সেই সাথে সাধারণ মানুষ কিন্তু এখানে এই রায়ের পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু এই আদালত প্রাঙ্গণে মানুষ আসা যাওয়া শুরু করছে এই রায়কে কেন্দ্র করে, এবং অনেকেই বলছেন যে আদালত যে রায় দিয়েছে সেই রায়টাই সঠিক হয়েছে, এরকমও সাধারণ মানুষ মনে করছে। তবে সাধারণ মানুষের পাশাপাশি কিন্তু যে অন্যান্য যে এখানে বিশিষ্টজনরা রয়েছে তারা বলছেন যে এই আদালতে যে বেকসুর খালাস দিয়েছে তাদেরকে যদি উচ্চ আদালতে শাস্তি দেয় তবে আমরা সন্তুষ্ট হব। এই ধরনের কিন্তু একটা পরিস্থিতি আদালত প্রাঙ্গণে অবস্থান করছে, এবং আপনাকে জানিয়ে রাখি যে আদালত প্রাঙ্গণ কিন্তু কিছুটা ফাঁকা হতে শুরু করেছে এবং সবাই কিন্তু বলছেন যে এই মামলার রায়। ফয়সাল, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অন্তর্বর্তী সরকারের ৯ মাসে রাজধানী যেন পরিণত হয়েছে আন্দোলনের নগরে। ছুটির দিন, কর্মদিবস, কোনো বাজবিচার নেই। প্রায় প্রতিদিনই একাধিক আন্দোলন, সড়ক অবরোধ ও বিক্ষোভ হচ্ছে। যানজটের এই নগরী নিত্য আন্দোলনের কারণে হয়ে উঠেছে আরও বিভীষিকাময়। পুলিশের তথ্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের ৯ মাসে রাজধানীতে প্রতিদিন গড়ে ২ থেকে ৩টি, আর মোট আন্দোলন হয়েছে ৫৫০র বেশি। অভ্যুত্থানের মুখে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এই সরকারের কাছে দাবি আদায়ে সরব হয়ে ওঠে ছাত্র, শিক্ষক, পেশাজীবী সহ সব শ্রেণীর মানুষ। দিনে দিনে এভাবে ঢাকা হয়ে উঠছে আন্দোলনের নগর, যেখানে কথায় কথায় চলে সড়ক অবরোধ, বিক্ষোভ। আন্দোলনের প্রধান পয়েন্ট হয়ে উঠেছে শাহবাগ মোড়। এছাড়া টিএসসি, কাকরাইল, প্রধান উপদেষ্টার বাসভবন, যমুনার আশেপাশের এলাকা, মহাখালী রেলগেট অবস্থান কর্মসূচি ও বিক্ষোভের কেন্দ্রবিন্দু।
বাদ নেই জাতীয় প্রেস ক্লাবের সামনে তোপখানা সড়ক এবং সচিবালয় গেট প্রাঙ্গণ। বোনাস হিসেবে ঢাকা ও সিটি কলেজের সংঘর্ষ তো আছেই। এছাড়া প্রায় পুরো নগর জুড়ে কোথাও না কোথাও প্রতিদিনই হচ্ছে নানা আন্দোলন। এর ফলে মূল সড়ক ছাপিয়ে তীব্র যানজট ছড়িয়ে পড়ছে অলিতে গলিতেও। অধিকার আদায়ের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে প্রতিদিন ভুলুণ্ঠিত হচ্ছে আরও হাজারো মানুষের অধিকার। সীমাহীন ভোগান্তি হয়ে উঠছে নগরবাসীর জীবনের অনুষঙ্গ। পচনশীল দ্রব্য ফুল। দিনের পর দিন শাহবাগের সড়ক অবরোধে ফুল নষ্ট হয়ে ক্ষতির মুখে ব্যবসায়ীরা, বিপাকে ক্ষুদ্র দোকানিও। আন্দোলনের কারণে আসলে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। শাহবাগ ছেড়ে মনে হয় পালাইতে পারলে বেশ বাঁচি আমরা। এই ফুলটা তো আমাদের যে আজকে বাঁচতেছি শেষ, আমাদের সারা নষ্ট হয়ে গেছে। 9 মাসে আমাদের বহু টাকা লস হয়ে গেছে। আমরা তো অবশ্যই আতঙ্কে থাকি, কোন সময় মারামারি হয়। প্রায় প্রতিদিনের আন্দোলনে দুর্বিষহ হয়ে পড়ছে খেটে খাওয়া মানুষের জীবন। একদিন বাদে বাদে আন্দোলনে ইনকাম খুব কম। গুন্ডগোল আন্দোলনের থেকে আমি জানি যত তাড়াতাড়ি সরকারের কাটা ভোট দেওয়া দরকার। গুরুতর রোগী বহন করা অ্যাম্বুলেন্সও অনেক সময় আটকা পড়ে সড়ক অবরোধে। এতে দেখা দেয় জীবন বিপন্ন হওয়ার শঙ্কাও। 2 বছরের বাচ্চা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সবাই বলতেছে যে একটু ছাড়িয়ে দেন, আমার বাচ্চাটারে বাঁচাতে হবে। বাচ্চার মা কান্না করতেছে, বাবা কান্না করতেছে, কিন্তু আন্দোলনকারীরা তারপরও পথ ছাড়ে নাই। প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা আটকানো থাকতে হয়, তো ভোগান্তি অনেক যাত্রীদের। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো গাড়িতে বসে ছোট বাচ্চাকে নিয়ে বসে থাকা লাগছে। ঢাকা মহানগর পুলিশের তথ্য অনুযায়ী প্রতিদিন গড়ে 2 থেকে 3টি আন্দোলন হয় এই নগরে। সেই হিসেবে গত 9 মাসে আন্দোলন হয়েছে 555টি। যারা আন্দোলন করে তাদেরকে বলি যে ভাই, এই অ্যাম্বুলেন্সে রুগী আছে, মুমূর্ষু রুগী আছে, হাসপাতালে নেওয়া দরকার। ওরা আমাদের হেল্প করে, আমরা সহজে পার করে দিই। আবার অনেকে আছে আন্দোলন তো আন্দোলনেই, কোনো গাড়ি চলবে না। ভুক্তভোগীরা জানান দাবি আদায়ের এসব আন্দোলনে কার্যত জিম্মি হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। এই অবস্থা থেকে কবে মিলবে মুক্তি তা জানে না কেউ। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবি নিয়ে প্রেস ক্লাব হয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করেছে পুরান ঢাকাবাসী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, সচিবালয় অভিমুখে যাত্রা এখন কোথায় আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি প্রেস ক্লাবের সামনে, অর্থাৎ মিছিলটি কিন্তু নগর ভবন থেকে বের হয়ে প্রেস ক্লাব পর্যন্ত ইতিমধ্যে চলে এসেছে এবং প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু আসলে এখানে এই মিছিলে অংশ নিয়েছে। তাদের একটি দাবি, শপথ গ্রহণের না হলে কিন্তু আসলে তাদের এই যে মেয়র হিসেবে যে ইঞ্জিনিয়ার ইশরাক, তাদেরকে শপথ না করানো পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না। এছাড়াও তারা কিন্তু ঘোষণা দিয়েছিলেন আজকে এমনটি যে মিছিল করার আগে বলছিলেন যে যতদিন পর্যন্ত তাদেরকে ইঞ্জিনিয়ার ইশরাককে তারা শপথ না পড়াবেন ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। এমনকি সচিবালয় ঘেরাও থেকে শুরু করে তাদের সিটি কর্পোরেশনের অভ্যন্তরীণ যে কক্ষগুলো রয়েছে সেগুলো কিন্তু তালাবদ্ধ করবে। আমরা সরাসরি সংযুক্ত করেছিলাম। এখন এই মুহূর্তে মিছিলটি রয়েছে প্রেস ক্লাবের সামনে এবং এখনও কিন্তু নগর ভবন থেকে সে মিছিল বেরিয়ে আসছে। অর্থাৎ ঢাকা দক্ষিণের যে সকল ওয়ার্ডগুলো ছিল প্রত্যেকটি ওয়ার্ডের নগরবাসীর পাশাপাশি বিএনপির যে সংগঠনগুলো, প্রত্যেকটি সংগঠনই কিন্তু এখানে এসেছেন এবং এখানে অংশ নিয়ে কিন্তু তারা তাদের এই বিক্ষোভটি করছেন। আমরা একটু কথা বলবো যে আজকে তাদের কত কি পরিমাণ লোক হয়েছে এবং আপনারা কতক্ষণ থাকবেন এখানে। আমাদের দাবি না হওয়া পর্যন্ত আমরা ইনশাল্লাহ রাজপথে থাকব। আমরা আজকে হাজার হাজার ঢাকাবাসী আমাদের নাগরিক সুবিধা পাওয়ার জন্য আমরা আজকে নগর ভবনে আসছি। যতক্ষণ পর্যন্ত আমাদের মেয়র ইশরাক ভাইকে শপথ গ্রহণ পাঠ না করাবে ততক্ষণ পর্যন্তই আমরা রাজপথে আছি। কথা বলছিলাম আসলে যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা নগর ভবনের কর্মসূচি চালিয়ে যাবেন এবং কিছুক্ষণের মধ্যেই পরবর্তী কর্মসূচি যেটি রয়েছে সেটিও আমরা জানতে পারবো। ফারা, সর্বশেষ এই তথ্য ছিল আমার কাছে। ধন্যবাদ হাসিব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আজ শনিবার খোলা সরকারি ও বেসরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠান। ঈদুল আজহা উপলক্ষে টানা 10 দিন ছুটির মধ্যে 2 দিন নির্বাহী আদেশে ছুটি থাকায় 17 ও 24 মে অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। দেশের সব ব্যাংক ও শেয়ার বাজারও খোলা আছে। বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জ আলাদাভাবে এই সিদ্ধান্ত জানিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটর অথরিটি MRA ভবন উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তোমরা সেটা বানিয়েছো ডিস্ট্রাস্টের ভিত্তিতে, অবিশ্বাসের ভিত্তিতে। কারণ তোমার কাছ থেকে টাকা নিতে হলে তুমি কেন জামানত চাও, যে ধরে নেব যে তুমি টাকা নিয়ে পালিয়ে যাবে, সেজন্য আগে শক্ত করে তোমাকে বেঁধে নিই।
জামানত দাও, জমা করো, তারপরে তোমার হাতে টাকা দেবো এবং তোমার উপর নজর রাখবো। কাজে তোমার যে শুরু যে শব্দ থেকে ব্যাংকিং সিস্টেমের অভ্যুত্থান হলো, সেটার থেকে তুমি বিচ্যুত হয়ে গেছো। আমাদেরটা হলো আসল ব্যাংক, যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে আছে, কারণ এখানে কোনো জামানত নাই। এটা জামানতবিহীন ব্যাংক। আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে, তার মাঝখানে আর কিছু নাই। তো বলে যে না, এটাকে হয় নাকি এরকম বিশ্বাসের ভিত্তিতে আপনি অল্প অল্প টাকা দিতে পারবেন, বড় বড় টাকা দিতে পারবেন? আমি যে পারবো, কোনো অসুবিধা হচ্ছে না তোমাদের। এটা একদম প্রথম দিকের কথা। এরপরে তো অনেক কিছু হয়ে গেল। বড় টাকা, কত বড় টাকা চান, সেখানেও কোনো জামানতের কোনো বিষয় নেই। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv। ডিবিসির সঙ্গেই থাকুন।